আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ বাংলা থেকে। প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা যে বাংলা ভাষায় আজ কথা বলি এত সহজ, প্রাণবন্ত, আমাদের মনের মতো করে প্রকাশ করার উপযোগী, এই ভাষা কিভাবে এমন রূপ পেল? এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছিলেন একজন মানুষ, প্রমথ চৌধুরী। আজ আমরা শুধু তাঁর লেখা নয়, তাঁর আত্মার ভেতর দিয়ে হাঁটব, একটি আত্মা যা চিরকাল জড়িয়ে আছে ছোট্ট এক গ্রাম হরিপুরের সঙ্গে, চাটমোহরের বুকে। আমরা যে প্রাণবন্ত সহজ বাংলায় আজ কথা বলি, সেই ভাষার ভিত গড়ে দিয়েছেন তিনি, যিনি শুধু লেখক ছিলেন না, ছিলেন ভাষার এক বিপ্লবী স্থপতি। তারা মানে ছিল, ওরা ধরেন যে সাতটায় ব্যারিস্টার বুঝলেন না, এই জন্যে ধরেন যে এই নাম করা এই জায়গাটা বুঝলেন না ছিল। আল্লাহ যে এখন বর্তমান এখানে তো রাস্তাঘাট কিছুই ছিল না, কথা বুঝছেন। এর বাড়ি টাড়ি ছিল, আমরা দেখেছি এই পর্যন্তই, বলেন না, আর অন্য কিছু দেখিনি আমরা। আর প্রমথ চৌধুরী সম্পর্কে আপনি কতটুকু? না, আমি ও কিছুই জানি না, বলেন না। তখন তো ধরেন আমরা ইয়াতের থেকে আসছি, তো আমরা ভারতের থেকে এসছি, আমরা বিনিময় করে এখানে এসছি, কথা বুঝছেন। আচ্ছা আচ্ছা। আর ওনারা ধরেন আগেই চলে গেছে, বলেন, আমাদের আসার আগে ওরা চলে গেছে, কথা বুঝছেন। ওরা ধরেন ব্রিটিশ আমলে চলে গেছে। ওরা ক্লাস 6-এ পড়ো, তাহলে ওনার সম্পর্কে কিছু জানো না, ওনার কার্যক্রম সম্পর্কে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ তোমাকে। প্রমথ চৌধুরীর ভিটা এটা, এরা বাবুরা বাস করতে এখানে, এখন ধরেন তারা নাই, ঠিক আছে। এটা যে কিছুদিনের আগার লোক দখল করে বাড়িঘর করছিল, বিল্ডিং করছিল, কিন্তু পরে আর কি সরকারি লোক এটা ভাঙিয়ে দিছে। প্রমথ চৌধুরীর জন্ম যশোরে হলেও তার আত্মা, চিন্তা আর ভাষার রসদ এসেছিল এক শান্ত নির্জন গ্রাম চাটমোহরের হরিপুর থেকে। হরিপুর ছিল তার শৈশবের পটভূমি নয়, বরং তার মানসিক ভূগোলের কেন্দ্র। এখানকার মাটি, গাছ, পাখির ডাক, মানুষের মুখের ভাষা মিশে গিয়েছিল তার লেখার গভীরে। এখানেই তিনি উপলব্ধি করেছিলেন ভাষা শুধু নিয়ম নয়, এটি অনুভবের বাহন। সেই অনুভব থেকেই তিনি সাধু ভাষার কঠিন বাঁধন ভেঙে চলিত ভাষায় সাহিত্য রচনার সাহস করেছিলেন। 1914 সালে সবুজপত্র প্রকাশের মাধ্যমে যে বিপ্লব তিনি ঘটিয়েছিলেন, তা আজ আমাদের প্রতিদিনের বাংলা ভাষা। প্রমথ চৌধুরীর কলমে ভাষা সাধারণ মানুষের মুখের ভাষায় রূপ পেল, তার গাম্ভীর্য বজায় রেখে। বীরবলের হালখাতা কিংবা তেলনুন লাকড়ি প্রবন্ধগুলো আজও সেই মৃদু বিদ্রোহের প্রতিচ্ছবি। তবে তার অবদান কেবল কাগজে কলমে নয়, চাটমোহরের মাটিতেও গাঁথা। হরিপুরের যে বাড়িতে তিনি বড় হয়েছেন, সেই ভিটাটি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। ছাদের পলেস্তরা খসে পড়েছে, সিঁড়ি ভেঙে গেছে, জানালার কপাট করকরে শব্দ করে, লতাগুল্ম চেপে ধরেছে দেয়াল। কেবল তাই নয়, মানুষেরা চুপি চুপি সেই পুরনো বাড়ির ইট খুলে নিয়ে গেছে নিজেদের প্রয়োজন মেটাতে। এই বাড়ি ছিল না শুধু বাসস্থান, ছিল আমাদের ভাষার এক নিঃশব্দ জন্মস্থান। আজ সেটি দাঁড়িয়ে আছে অরক্ষিত, অবহেলিত, অথচ মহিমান্বিত। স্থানীয় প্রশাসন একসময় উদ্যোগ নিয়েছিল বাড়িটি রক্ষার জন্য। অবৈধ দখলদারদের তালিকাও করা হয়েছিল, এমনকি একটি গ্রন্থাগার গড়ার কথা হয়েছিল তার নামে। কিন্তু সেসব পরিকল্পনা ঝড়ে উড়ে গেছে, সময়ের ভাঁজে হারিয়ে গেছে দায়িত্ববোধ। হরিপুরে আজও তার নাম শ্রদ্ধা ভরে উচ্চারিত হয়, কিন্তু তার স্মৃতির বাস্তব ভিটা ভেঙে যাচ্ছে প্রতিদিন। দেশভাগের পর প্রমথ চৌধুরী আর কখনো হরিপুরে ফিরে যাননি, কিন্তু হরিপুর তাকে কখনো ছেড়ে যায়নি। তার লেখায়, প্রবন্ধে, ভাষার প্রতিটি বাঁকে চাটমোহরের সেই ছায়া খেলে যায়। তিনি কোনো মূর্তি চাননি, তার আসল স্মারক হলো এই বাংলা ভাষা, যেটি আজ আরও সহজ, আরও মানবিক। তার শিক্ষা ছিল সহজ ভাষা বাঁচে মানুষের ব্যবহারে, সাহসে, ভালোবাসায়। তাই আমরা যখন বাংলায় কথা বলি, লিখি, ভাবি, তখন তার উত্তরাধিকার বহন করি। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই মানুষদের জন্য আমাদের দায় কি কেবল স্মরণ নাকি রক্ষাও? হারিয়ে যেতে থাকা প্রমথ চৌধুরীর বাড়ি আমাদের মনে করিয়ে দেয়, ইতিহাসের অরক্ষিত অংশগুলোই সবচেয়ে গভীর সত্য বলে। তাই সময় এসেছে আমরা দাঁড়াই স্মৃতির পাশে, সত্যের পাশে, আমাদের কণ্ঠেই জেগে উঠুক অতীতের মূল্যবান স্বর। প্রিয় দর্শক, এতক্ষণ দর্পণ বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ।